আবেগ একটা আস্ত দেশের জন্ম দেয়। আবেগ মায়ের মুখের ভাষা শক্তি পায়। আবেগ সবার হাতের পেশি শক্ত করে। আবেগ যেন এক জাতিকে আঁকড়ে ধরে। ভাষার জন্য জীবন দেয়া সহজ নয়। ভাষার জন্য শক্ত হলো হাতের মুঠো। ভাষার জন্য কাঁধ মিলিয়ে জেগে ওঠো। ২১ হলো তোমার আমার জীবন ধারণ। ২১ ছাড়া বাঁচা তো নয় ভাষার মরণ। ২১ নিয়ে তৈরি কত গান কবিতা। ২১ আমার প্রলয় নাচন দেখ ছবিটা। বাংলা মায়ের দামাল ছেলে আর মেয়েরা, বাংলা নিয়ে যুদ্ধ করা বীর সেনারা। বাংলা আজ স্থান দিয়েছে জগৎ সভায়। বাংলা তো চাই এই রকমই সবার কথায়। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। সত্যি বাংলা ভাষার কোনো তুলনাই হয় না, তাই না? নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা অধিকারী, বিদ্যারূপ ফাউন্ডেশনের ডিরেক্টর। আজ ২১শে ফেব্রুয়ারি আমাদের বাঙালিদের জন্যে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং গর্বেরও। কারণ আজকের এই দিনেই বাংলা ভাষার স্বীকৃতির জন্য জীবনদান করতেও পিছু হাঁটেনি একদল তরুণবীর। তাই তাদের আত্মত্যাগের কথা স্মরণে রেখেই আমরা আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি। মাতৃভাষা অর্থাৎ মায়ের মুখে শোনা সেই প্রথম ভাষাটি। সেই ভাষার রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আন্দোলনে পথে নেমেছিলেন এক গোটা জাতির দল, যার নাম হচ্ছে বাঙালি। বাংলা ভাষা আমাদের আবেগ এবং ঐতিহ্য। কিন্তু বর্তমান সময় আমরা বাংলা ভাষা গুরুত্বটা ঠিক কতটা বুঝতে পারি, বা বাংলা ভাষার এবং বাংলা কালচারের গুরুত্বটা কি একটু হলে কমছে? অন্যান্য ভাষার শেখার আগ্রহে আমরা কি বাঙালিরাই বাংলা ভাষাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি? এই সমস্তটা আমরা আজকে এই পডকাস্টে জানব স্পষ্ট রূপে। আমাদের এখানে উপস্থিত আছেন শিক্ষিকা নন্দিনী সরকার এবং প্রফেসর সুরজিৎ গুপ্ত। তো আমরা শুরু করার আগে দুটো লাইন যদি আপনাদের মুখে বা আপনার মুখে যদি একটু বাঙালি বা বাংলা ভাষার উপর কবিতার মাধ্যমে যদি শুনি। চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, একদম। কবি সুজান মিঠির লেখা ভাষা। যে ভাষাতে হাসি কাঁদি ভালোবাসা বুনি, যে ভাষাতে সুখ দুঃখ আলো ভালো গুণী, যে ভাষাতে বুকের মধ্যে আরাম জমে থাকে, যে ভাষাতে কৃষক শ্রমিক ভাতে নুন আঁকে, যে ভাষাতে স্বপ্ন স্বয়ং স্বপ্ন সুখে হাসে, সে ভাষাতেই আমার প্রাণ বসত করে শ্বাসে। বাংলা আমার বুকে বসে, আমায় এমন স্বাধীন পোষে, আমি উড়তে উড়তে গাই, মাটির ঘরে আকাশ এঁকে ভাষার কোলে মাথা রেখে আনন্দ হয়ে যাই। বাংলা ভালোবাসি তাই, আমি বাংলা ভালোবাসি তাই। খুব সুন্দর। তো ম্যাডাম, আপনার কাছ থেকে একটু দুটো কথা জানবো যে
এখন এই যে আমরা বাংলা ভাষা স্বীকৃতির জন্য অনেক লড়াই করেছি, কিন্তু বর্তমান সময় আমরা এরকম দেখে থাকি যে কেউ সেই শুদ্ধ বাংলাটা হয়তো ইউজ করে না, এবং কিন্তু আমিও হয়তো ইউজ করছি না এখন। তো এরকম অনেক জায়গায় দেখা যায় যে বাঙালিরাই পশ্চিমবঙ্গে থেকে হিন্দি বা ইংরেজির প্রয়োগ করছে। তো সেই বিষয়ে যদি আপনি দুটো লাইন কিছু বলেন। এই প্রসঙ্গে আমার দুটো পয়েন্ট আমার মনে হয় খেয়াল রাখা দরকার। একটা হচ্ছে, ভাষা কিন্তু শুধু আলাদা কোনো বিষয় নয়, ভাষার মধ্যে সামাজিক, অর্থনৈতিক, ইতিহাসগত সব ব্যাপার মিশে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইতিহাসের করাল গতি তো কাউকে ক্ষমা করে না। ব্যাপারটা হচ্ছে ইতিহাস কখনো, মানে এটা একটা গতিশীলতা আছে, কখন কোনটা কিভাবে আমরা পাই বা লাভ করি সেটার প্রাসঙ্গিকতা দিনে দিনে বদলায়। সুতরাং এই বিষয় দুটোকে মাথায় রেখে যদি আমরা চিন্তা করি বাংলা ভাষার বর্তমান অবস্থা নিয়ে, তাহলে মনে হয় আমরা উত্তরগুলো পেয়ে যাব। কেননা অর্থনৈতিক সমস্যা একটা ভাইটাল, আর সামাজিক বিষয়টাও একটা খুবই জরুরি বিষয়। আর ইতিহাস বললাম যে তখন ওই পরিস্থিতিতে আমরা যে বাংলা ভাষাটাকে আজকে আমাদের নিজের ভাষা বলে পাচ্ছি বা গর্ব করছি, সেটা কিন্তু খুব বেশি দিনের ইতিহাস নয়। আপনি যদি ভাবেন আজকে বঙ্কিমচন্দ্র, তারপর থেকে আস্তে 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 মাইকেল মধুসূদন, বা তাদের পরও আমরা যদি পাই ঈশ্বরচন্দ্র আমাদের হাতে তুলে দিলেন এই যে বর্ণমালা, এবং তারপর থেকে আমরা এটাকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখে বড় হয়েছি একদম। কিন্তু আস্তে 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 যেহেতু আমরা আমাদের দেশ বহুদিন পরাধীন ছিল, একটা সময় ছিল মুসলিম মানে এদের আন্ডারে, যার জন্য উর্দু ভাষাটা আমাদের বাংলা ভাষার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছিল। তার পরবর্তীকালে যখন ঔপনিবেশিক আমলে ইংরেজ দাসত্ব করতে হয়, তখন আস্তে আস্তে কি হলো, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা এগুলো কিন্তু আমাদের সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং একদম বাংলা ভাষা কোনোদিনই যে খুব বেশি মানে নিজের থেকে অরিজিন থেকে উঠে এসছে তা না। কেননা সব ভাষারই কিন্তু কিছু না কিছু আমরা বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করে থাকি, তা আমাদের বাংলা ভাষাও তাই। কিন্তু যেহেতু আমাদের ভারতবর্ষ দেশটা বহু মানে ভাষা, বহু ধর্মের দেশ, এবং কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজধানী, কলকাতা হচ্ছে ভারতবর্ষের মোটামুটি বলা যায় 4টে মহানগর কি 5টা মহানগরের মধ্যে একটা। বহু বছর ধরে, বহু মানে ধরেই ভারতবর্ষের বহু জায়গা থেকে মানুষ চাকরির খাতিরে বা মানে রুটি রুজির কারণে তারা এখানে এসছে। আমরা কিন্তু ওই যে বলে না বসুধৈব কুটুম্বকম, মানে আমরা সবাইকে সাদরে গ্রহণ করেছি। তা সাদরে গ্রহণ করতে গেলে যেমন ভালো দিক কিছু আছে, তার খারাপ দিকও তো কিছু থাকবে। সুতরাং একদম অরিজিনালিটি কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। আর একটা বিষয় অর্থনৈতিক যেটা, সেটা হচ্ছে যে আমাদের একদম বাঙালি জাতিকে যদি আমরা ঠিক করে বলি, একটু কিন্তু আয়েশি জাতি, মানে একটু আমরা ওই দেখি না মানে কেরানি টাইপের কাজ বা এই ধরনের কাজ একটু বেশি করতে আগ্রহী। মানে একটুখানি আমরা পড়াশুনো করব, একটুখানি একদম বাঁধা মাইনে চাকরি করব, একটু আয়েশ করব, একটু সাহিত্য করব, এরকম একটা ব্যাপারের মধ্যে আমরা নিজেদেরকে বেঁধে ধরে রাখতে ভালোবাসি। এবার এই ক্ষেত্রে কি হয়েছে, বর্তমান সময়টায় চাকরি পাওয়াটা, এই জায়গাটা কিন্তু একটুখানি খুব আস্তে আস্তে স্কুইজ মানে ছোট হয়ে যাচ্ছে। এবং তাদের যে ভাবনায়, তার মানে কি চাকরি নেই, চাকরি কিন্তু অনেক আছে,
কিন্তু তাদের মনোমতো চাকরি পেতে গিয়ে তারা এখন কি করছে, এইটুকু জায়গা থেকে সব চলে যাচ্ছে হয় দেশের মধ্যেরই অন্য কোনো রাজ্যে অথবা দেশের বাইরে। আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু বাড়ি, আমি উত্তরপাড়ায়, দাদা স্যার আছেন, উত্তরপাড়ার বেশ কিছু বাড়ি প্রায় বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। চন্দননগর, উত্তরপাড়া, তাও তো আমি বলবো যে যত আমরা একটু ইন্টেরিয়ারে যাব তবু দেখব বাংলা ভাষাটাকে তবু আপন করে পাবো। কিন্তু হাওড়া, কলকাতা বহু জায়গায় আছে না, আমরা বাঙালিরা অ্যাডপ্ট করার জিনিসটা, ব্যাপারটা খুব ভালো পারি, কিন্তু এই যে বাঙালি যে কালচারটা আমরা তো ভুলে যাচ্ছি তো। আমাদের বিয়েতে এখন সঙ্গীত মাস্ট। হ্যাঁ, এটা চিন্তা করে মানে আমার মনে হয় দেখা দরকার যে আমরা আমাদের ওই বিষয়টা, ওই যে বললাম মানে সবাইকে আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু সবাইকে নিতে গিয়ে আমাদের নিজেদের কিছু কিছু জিনিস আমরা পুরোপুরি ভুলে যাচ্ছি। সেটাই, এই ভুলে যাওয়াটা আমার মনে হয় গ্রহণ করো, কিন্তু তার সাথে নিজের জায়গাগুলোকেও যেন ভুলে না যাই, সেটা একটুখানি বেশি করে মানে আমাদের, বিশেষ করে আমরা যারা বাংলাকে ভালোবাসি সেই বিষয়টাকে নিয়ে কাজ করা উচিত। তবে কাজ হচ্ছে না তা না, অনেকে চেষ্টা করছে, কখনোই আমরা নিরাশ হব না, কাজ হচ্ছে। তো স্যার, এক্ষুনি একটু আগে ম্যাডাম বললেন যে বাঙালি বিয়েতে সঙ্গীত করছি, তো আমরা বাঙালি বিয়েতে জানি যে গায়ে হলুদ হয়, তারপরে রাতে বিয়ে, আর কিছু আমরা কিন্তু করতাম না, বা এখনো কিছু ফ্যামিলিতে দেখা যায় সেটা। হ্যাঁ, আশীর্বাদ হয়, গায়ে হলুদ হয়, তারপর বিয়ে। কিন্তু এখন এই কালচারটা মানে একটা মিক্স আপ হয়ে যাচ্ছে, নন বেঙ্গলি থেকে আমরা অ্যাডপ্ট করে ফেলছি যে আমরা বিয়ে মানে 5 দিন করে বিয়ে অনুষ্ঠান বাড়ি খাবো বা করব। সেটা কেন হচ্ছে, মানে আমরা কালচারটাই যে ভুলে যাচ্ছি, সেই বিষয়ে যদি আপনি কিছু একটু বলেন। নমস্কার। বস্তুত এর শিকড় অনেকটা লুকিয়ে রয়েছে বর্তমান সমাজের সামগ্রিক জীবনযাত্রার উপরে। যেভাবে প্রতিনিয়ত সারা ভারতবর্ষের সকল মানুষকেই একটা সর্বজনীন সংস্কৃতির ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে, এটা তারই একটা অঙ্গ। কারণ ভোগবাদী সমাজ সবসময় চায় যে মানুষ তার ব্যবহারিক যে সমস্ত পণ্যাদি যেমন ভোগ করবে, তেমনি সংস্কৃতিটাকেও ভোগবাদী পণ্যের অন্যতম হিসেবে গ্রহণ করা। এখন এটার যারা পরিচালক, যারা এই সংস্কৃতিটাকে চালনা করতে চাইছেন, স্বাভাবিকভাবেই তারা চাইবেন যে এর একটা সর্বভারতীয় রূপ থাকুক, একটা সর্বজনীন রূপ থাকুক, তাতে করে তারা যে সাংস্কৃতিক পণ্যাদিকে বাজারজাত করতে চাইছেন সেগুলির জন্য তাদেরকে আলাদা আলাদা প্রদেশের জন্য আলাদা আলাদা পণ্যের কথা ভাবতে হবে না। তারা একই পণ্য সারা ভারতবর্ষে বিক্রি করতে পারবেন, তাতে করে তাদের লাভের মাত্রাটা বাড়বে। এর কারণেই আপনি আজকে দেখুন যে প্রচার মাধ্যমের যে কোনো ক্ষেত্রে যেভাবে আপনি এই যে সমস্ত টিভি সিরিয়ালগুলি হয়, আপনি দেখবেন একটা অদ্ভুত নকলনবিশী বাংলা সিরিয়ালগুলোর মধ্যেও আছে, যে সেখানে হিন্দি সিরিয়ালগুলোতে যেভাবে তাদের জীবনযাত্রা দেখানো হয় আর কি, তারা প্রচুর গয়নাগাটি পরে ঘুমোতে যাচ্ছেন, প্রচুর দামি দামি শাড়ি পরছেন, একটা হলের মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, একটা অদ্ভুত কৃত্রিম একটা পরিবেশ। এবং এইটাই একটা সর্বজনীন পারিবারিক জীবনযাত্রার ছবি বলে দেখানোর চেষ্টা করা হয়। ফলে আমরাও ওইটাকেই নকল করছি, এবং এর শিকড়টা অনেকটাই হচ্ছে এই আধুনিক পাঞ্জাবি সমাজের মধ্যে। আপনি দেখবেন হিন্দি সিরিয়ালগুলো তারা মূলত ওই পাঞ্জাবি সিরিয়ালের রেখে চলে, এবং সেইখান থেকে বাংলা সিরিয়ালও সেটাকে নকল করা হচ্ছে। শুধু সিরিয়াল নয়, প্রচার মাধ্যমের সমস্ত ক্ষেত্রগুলোতেই দেখবেন এইভাবেই যাতে মানুষ কথা বলে, এইভাবেই সাজে, এইভাবেই তার প্রাত্যহিক জীবনযাত্রা নির্বাহ করে, এরকম একটা বড়ি যেন গিলিয়ে দেওয়ার চেষ্টা, যে এটাই করতে হয়। বাঙালি বিয়েতেও এর আগেও অতীতেও 4 দিন 5 দিন ধরে অনুষ্ঠান চলতো, কিন্তু সেই 4 দিন 5 দিন ধরে যে অনুষ্ঠানগুলো চলতো
ধরুন বিয়ের 3-4 দিন আগের থেকে আনন্দ নাড়ু তৈরি করা, তারপর এবার লোকজন আসছেন, আত্মীয়রা আসছেন, বাড়ি সাজানো গোছানো হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান, তার আগের দিন আইবুড়ো ভাত ইত্যাদি করে বিয়ের দিনে আসা। বাঙালি হিন্দু বিয়ে বলছি, বাঙালি মুসলমান বিয়ে তো এভাবে হয় না। তো এই যে আচার আচরণগুলো চালানোর জন্য যে লোকবল দরকার, সেটা আজকের অধিকাংশ এই যে আনুবীক্ষণিক পরিবার সেখানে নেই। ফলে 3-4জন পারিবারিক সদস্য, বাকি যারা আত্মীয় পরিজন আছেন তারা কেবলমাত্র এই বিয়ের দিনটাতেই আসেন, প্রায় আমন্ত্রিত অভ্যাগতের মতোই। সুতরাং এই অনুষ্ঠানগুলো প্রত্যেক দিনের চালানোর জন্য যে লোকবলের দরকার সেটা থাকছে না। তাহলে এগুলো আনন্দনাড়ু আজকের অধিকাংশ পরিবারে কেউ বানাতে জানে না। গায়ে হলুদের অনুষ্ঠানটাও অনেকটা বিয়ের দিনের সঙ্গে জুড়ে গেছে। আরও একটা বিষয় যেটা হয়েছে, এই যে একটু আগেই বললাম যে কর্পোরেট সংস্কৃতি সবটাকে গিলে ফেলতে চাইছে, আজকের অধিকাংশই, আপনি বিয়ের অনুষ্ঠানের প্রসঙ্গ বললেন বলে, যে বিয়ের অনুষ্ঠানগুলো অধিকাংশটাই আজকে নিজেরা পরিকল্পনা করার পরিবর্তে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে। তারা একেবারে ওই প্রাক বিবাহ ফটোশুট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটা তারাই চালনা করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের সে বিষয়ে কোনো রকম দক্ষতা নেই, তারা অন্যদের নকল করে চালান। যে প্রাক বিবাহ ফটোশুটের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় দেখি, সে ছবিগুলো মানে একে অখাদ্য বললেও কম বলা হয় আর কি। কিন্তু যাই হোক, এইভাবেই গোটাটাকে একটা বাজারি ব্যবস্থার অন্তর্ভুক্ত করার একটা প্রয়াস আমাদের সর্বক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা আমরা ভেবে দেখি না, করতে হয়। সবটাই লোককে দেখাতে হবে, আমার ভালো লাগলো কিনা, জিনিসটা আদৌ ভালো হইল কিনা এই বিষয়ে কারোর নজর নেই। এবং আপনি যে বিয়ের অনুষ্ঠানে ওই সঙ্গীত বা মেহেন্দির কথা বললেন, শুধু সেখানেই নয়, আপনি দেখুন পোশাক, বাঙালি বিয়েতে যে পোশাকে আমরা অভ্যস্ত ছিলাম অন্তত কয়েক বছর আগে পর্যন্ত, এখন ওই বরের সাজে শেরওয়ানি, জুন মাসের গরমে ওই প্যাডেড শেরওয়ানি, বরের মোটামুটি দমবন্ধ হওয়ার অবস্থা, দরদর করে ঘামছেন, গায়ে রাখতে পারছেন না, তবুও সেটা পরতে হবে। আর এরকম ভাবে কনের সেই বেনারসি ইত্যাদি উঠে গেছে, লেহেঙ্গা চলি, সেটা যেন পর্যন্ত উঠে পাগড়ি হয়ে গেছে। ফলে এ সবটাই হচ্ছে ওই সর্বজনীন সংস্কৃতির অঙ্গ। কিন্তু সমস্যাটা হলো যে এই ব্যাপারটাতে বাঙালি নিজেকে যতটা সর্বজনীন করে নিতে চেয়েছে, ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ কিন্তু তা করে না। তারা কিন্তু তাদের যেগুলি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, সেগুলিতে তারা যে ধরনের পোশাক পরতেন, যে ধরনের খাবার খেতেন, সেগুলিতেই তারা অভ্যস্ত। খুব আশ্চর্য লাগে আজকের দিনের যে সমস্ত নিমন্ত্রণ বাড়িগুলি আছে, সেখানে যে মেনু তৈরি হয়, সে মেনুতেও দেখবেন একই রকমভাবে একটা অদ্ভুত জগা খিচুড়ি। প্রত্যেকটা মেনুর তো একটা নিজস্ব কোর্স থাকে। আপনি আমাদের প্রাত্যহিক খাবার দাবারের মধ্যেও দেখেন তিতো থেকে আমরা মিষ্টির দিকে যাই, কারণ সেটা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে জড়িত। কিন্তু মুশকিল হলো যে আজকের বেশিরভাগ এই অনুষ্ঠান বাড়িতে যে মেনু বানানো হচ্ছে তার কোনো কোর্স নেই। তার খানিকটা মুঘল, খানিকটা কন্টিনেন্টাল, খানিকটা বাঙালি, একটা অদ্ভুত খিচুড়ি যার কোনোটারই কোনো ধারাবাহিকতা নেই। শুধু বড় বড় নাম, মানুষের আদৌ সেটা খেতে ভালো লাগলো কিনা সেটা দেখার দরকার নেই। আমি কতগুলো নামওয়ালা খাবার করেছি। এই অদ্ভুত, আমি এটাকে বলি হনুমান বৃত্তি বা মাদক বৃত্তিও বলতে পারেন। নকল নবিশিটা আমাদের এমন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে সমস্ত নিজস্বতাকে যতটা সম্ভব বিসর্জন দিয়ে নকল করতে পারলেই বোধহয় সর্বজনীন ভারতীয় হওয়া যায়। এ একটা অদ্ভুত সেই চাপ যেন বাঙালি নিজের ওপর নামিয়ে এনেছে, যে এটা না হলে আমি বোধহয় জাতি হিসেবে নিজের জায়গাটা রাখতে পারবো না। আমি জানি না, এরা হয়তো বাঙালির আজকে নিজের গর্ব করার মতো জায়গাগুলো ক্রমশ কমে আসছে বলেই বোধহয় বাঙালি অন্যান্য জাতির মতো হয়ে উঠতে চাইছে নিজস্বতা বিসর্জন দিয়ে। বাংলা ভাষা বর্জন তো আমরা বহু আগের থেকেই শুরু করেছি। নাগরিক বাঙালি, আমি গ্রামীণ বাঙালি বলবো না, নাগরিক বাঙালি বাংলা ভাষাটা না বলতে পারলেই বোধহয় সব থেকে বেশি গর্ববোধ করেন। বছরের দুটো দিন তাদের বাঙালি সংস্কৃতির কথা মনে পড়ে, এক হচ্ছে পয়লা বৈশাখ আর আরেকটি হলো 21শে ফেব্রুয়ারি। আর কিঞ্চিত মনে পড়ে রবি ঠাকুরের জন্মদিনে, যদিও তার নমুনা আমরা দেখেছি যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে দেবেন্দ্রনাথের ছবি জড়িয়ে ধরে
তাকে রবীন্দ্রনাথ বলে প্রচার করা, ছবি দিচ্ছেন, সেলফি দিচ্ছেন যে আমি রবীন্দ্রনাথের সঙ্গে ছবি তুলেছি, ছবিটুকু মানে মূর্তিটুকু চেনেন না কার মূর্তি আর কি। তো আসলে এই দেখনদারিটাই আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আর কি, তারই এই প্রকাশ হচ্ছে এই সঙ্গীত, মেহেন্দি ইত্যাদি অনুষ্ঠান। আপনি একটা কথা বললেন যে মানে অন্যান্য মানে ইন্ডিয়াতেই আমরা অন্যান্য দেশে দেখতে পারি যে ওই কালচারটা হয়তো বদলায় না। আমি নিজেও দেখেছি যে সাউথে ওরা কিন্তু একদম মানে টিকে থাকবে, যে ওদের বিয়েতে সকাল ভোরবেলা 6টায় উঠে বিয়ে হবে, ধুতি পরে একদম আয়রন্ড ওই সিল্কের পরেই বিয়ে হবে। সে যদি একটা নর্থ ইন্ডিয়ান মেয়ের সাথে বিয়ে করছে ওই রীতি রিবাজেই বিয়ে হবে। আপনি অন্য প্রদেশের কাউকে দেখবেন না যে তাদের যেগুলো ঐতিহ্যবাহী অনুষ্ঠান সেখানে তারা কেউ ওখান থেকে সরে যান না। ওরা, আমি নিজে যেহেতু সাউথে থেকে পড়াশোনা করেছি, এটা ওদের মধ্যে এই রীতিনীতি জিনিসটা। আপনি কোন দক্ষিণ ভারতীয়কে দেখবেন না তারা বাড়িতে বসে কাঁটা চামচে খাচ্ছেন, তারা যেভাবে চোখে আঙুল চেটে খেতে সেরকমই করেন, তাতে কারো খারাপ লাগলেও তারা বদল করেন। হোটেলেও যেরকম খাবে, বাড়িতেও সেরকম খাবে, সব জায়গায় সেরকম খাবে, সেই একদম কলা পাতায় গুছিয়ে গাছে একদম নিয়ে। সেটা খুব ভালো জিনিস, কিন্তু আমরা বাঙালিরা সেটা করতে পারছি না। ঔপনিবেশিক সংস্কৃতির একটা প্রভাব রয়ে গেছে, যে যেভাবে ব্রিটিশদের নকলনবিশি আমরা করতে চেয়েছিলাম। তার সঙ্গে একটা মজার গল্প বলি আপনাকে, যদি আপনার সময় থাকে। একদম একদম বলুন। যে একবার এক রায়বাহাদুর তিনি চেষ্টা করছেন যে ওই আর কি এদের মধ্যেই তো ওই ব্রিটিশ নিয়মকানুনগুলো বা ব্রিটিশ জীবনধারাকে নকল করার একটা বেশি প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, ব্রিটিশের কাছে আসতে হবে এই কারণে। তো সেটা করতে গিয়ে তিনি একটা ছবি তুলিয়েছেন, তুলিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেট আসবেন তার আগে ছবিটা তুলিয়ে দিয়ে দেখাচ্ছেন। তো ছবিটা দেখে সেই সাহেব হো হো করে হাসছেন যে তুমি ছবিটা মানে তুলেছো কেন, মানে কি করতে চেয়েছিলে তুমি? তো উনি হাসছেন, বলছে কেন আপনার পছন্দ হচ্ছে না? বলছে তোমরা জানো এটা ব্রিটিশরা কেন এই পোশাকটা কীভাবে কোন সময় তো পরে? বুঝলেন, আপনারা তো এই ধরনের পোশাকই পরেন। বলছে না, এটা আসলে হচ্ছে শিকারে যাওয়ার পোশাক। তো উনি পড়েছেন হচ্ছে মাথায় যেভাবে শিকারে যাওয়ার জন্য দেখবেন পুরনো যে শিকারের ছবি কোনো সাহেবের দেখবেন মাথায় ফেল্ট হ্যাট, হাফাতা মোটা জামা, হাফ প্যান্ট, পায়ে একটু উঁচু ব্রিচেস জুতো, হাতে রাইফেল টাইফেল নিয়ে আর কি। এটা তাদের দৈনন্দিন পোশাক নয়। কিন্তু মুশকিল হলো যে এই রায়বাহাদুর ভেবেছেন যে ইংরেজরা ওই রকম পোশাক পরে এরকম ছবি তুললে আমি বোধহয় খুব ইংরেজ হয়ে উঠলাম আর কি। নকল নবিশির সমস্যা হলো এইটাই যে সংস্কৃতির শিকড়টা না জেনে আমরা নকল করি, যার ফলে আমরা কেবল উপরিস্তরটাকে নকল করতে পারি, ভেতরটায় ঢুকতে পারি না। একদম। এবং আজকের বাঙালির ক্ষেত্রেও তাই হচ্ছে। আমরা এই আধা খেচড়া একটা ব্রিটিশ সংস্কৃতি আমরা নকল করতে পারি না, কারণ ব্রিটিশ সংস্কৃতি নকল করাটা খুব কঠিন। ওদের নিজেদের মধ্যে এত ভাগ আছে, ওদের নিজেদের দেশেই সেই সংস্কৃতিকে নকল করার ব্যাপারে অনেক রকমের স্তরভেদ আছে। আমরা করতে চাই যেটা দেখি আমরা মূলত এই ফিল্ম বা অন্যান্য প্রচার মাধ্যমের সুবাদে, সেটা হচ্ছে আমেরিকীয় সংস্কৃতি। মুশকিল হলো আমেরিকীয় সংস্কৃতি নিজেই একটা জগা কিছু। একদম। তার মধ্যে তার যে 15-16 শতক পর্যন্ত তাদের যে রেড ইন্ডিয়ান সংস্কৃতির একটা ঐতিহ্য খানিকটা জুড়ে গেছে, তার সঙ্গে সেখানে মূলত গিয়েছিল ঔপনিবেশিকরা। তো ওই ঔপনিবেশিক তাদের তো আর সংস্কৃতির ধারাটার অত কিছু ছিল না। তো তারা ঠিক ব্রিটিশদের মতো অত নাকুচুও নয়, তারা যা পেয়েছে সেটাকেই খিচুড়ি নিয়েছে। তার মধ্যে খানিকটা ফরাসি সংস্কৃতি আছে, খানিকটা পর্তুগিজ আছে, খানিকটা স্পেনীয় আছে, সবটার একটা খিচুড়ি তাদের সংস্কৃতি। ফলে সেইটাকে নকল করতে গিয়ে আমরাও আমাদের বাঙালি সংস্কৃতি রাখবো, নাকি ফরাসি সংস্কৃতি গ্রহণ করবো, নাকি পর্তুগিজ সংস্কৃতি, নাকি আমেরিকান সংস্কৃতি, ওই অদ্ভুত উচ্চারণ সবকিছুতেই দেখবেন আজকে আমরা প্রকৃত ব্রিটিশ উচ্চারণ থেকে সরে গিয়ে ইংরেজিটাও যদি বলতে চাই, সেটাও প্রকৃত ব্রিটিশ উচ্চারণে বলতে চাই না, আমেরিকান উচ্চারণে বলতে চাই। এবং সেটাও একটা জিভ এড়িয়ে অদ্ভুত রকমের কৃত্রিম উচ্চারণ, যা আমাদের জিভে আসলে আসেই না, আসা সম্ভব নয়, আমরা ওইভাবে বড় হইনি। এইসব করতে গিয়ে আমরা ঘেঁটে গাওয়া জাতি হয়ে গেছি। তো উনি একটা কথা বলেন, কর্পোরেট সেক্টরস থেকে আমরা অনেক কিছু মানে এদিক ওদিক দিয়ে নিয়ে আমরা সেটাকে অ্যাডপ্ট করছি। তো এই যে আমরা ধরুন ব্যাংকে যাচ্ছি, কোনো অফিসের কাজে বা পরিষেবা নিতে কোনো অফিসে যাচ্ছি, যে কোনো জায়গায়, আমরা সেখানে দেখি বাঙালিরা বসে আছে, নন বেঙ্গলি তো থাকেই, বাঙালিরাও ইভেন পর্যন্ত হিন্দি বা ইংরেজি বলে।
ওরা বাংলা বলতেই চায় না। আর এবং পর্যন্ত আমি দেখেছি রিলসে, এখন যদি ফেসবুক রিলস খোলেন, বাঙালিরা স্পষ্ট বাংলা কথা বলে না, ওরা হিন্দিতে বলে। এই জিনিসটা কেন, মানে এই বিষয়ে যদি আপনি আমাদের একটু কিছু বলেন। ওটা কিন্তু স্যার অনেকটাই বলে দিলেন, ব্রিফ করে দিয়েছে, আপনার মুখ থেকে যদি শুনি। বিষয়টা হচ্ছে নিজেকে বড় করে তোলার মাধ্যম মনে হয় এখন ইংরেজিতে কথা বলা। নিজেকে অনেক বেশি সহজ করে তোলা, বন্ধুদের সাথে মেশা মনে হয় আমি হিন্দিতে কতটা কথা বলছি সেটাকে প্রকাশ করা। আমি হিন্দিতে কথা বল, হ্যাঁ সবার সাথে কথা বলতে গেলে তো বলতেই হবে, বাংলায় আঁকড়ে পড়ে থাকতে হবে এমন কোনো মধ্যযুগীয় মানসিকতা বা এমন কোনো গোঁড়া মানসিকতা রাখতে হবে এমন তো কোনো কথা নেই। এইটা হচ্ছে এখনকার মানে ধারণা। না, অনেক সময় আমরা বলি না হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, তাই জন্য আমরা হিন্দিতে কথা বলবো। এটাও একটা ধারণা, একটা ধারণা যে ভারতবর্ষের এখন অনেক বাচ্চারাই বলে হিন্দি তো রাষ্ট্রভাষা, তুমি কেন শুধু বাংলা নিয়ে পড়ে থাকবে। ব্যাপারটা হচ্ছে যে তুমি হিন্দি রাষ্ট্রভাষা করবে, ঠিক আছে, জানবে, তোমার কাজের ভাষা ইংরাজি তুমি জানবে, কিন্তু তোমার মাতৃভাষা বাংলা সেটাকেও তো তুমি মানে অস্বীকার করতে পারো না, বা তুমি ভুলতেও পারো না। কখনো যদি নিজে আমরা সেই মাইকেল মধুসূদন দত্তের এতে মানে চলে যাই, যে তিনি আজ থেকে কত বছর আগে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে গেছিলেন যে আগে নিজের জায়গাটায় যাও, নিজের ওই গভীরে যাও, তারপর তুমি অন্যগুলোর আস্বাদন করো, দেখবে ভালো আস্বাদন করতে পারবে। কিন্তু তার মানে নিজেরটাকে পুরোপুরি মানে বিসর্জন দিয়ে কখনোই যাওয়া উচিত নয়। আসলে এটা না একটা মানে ওই যে বললাম যে চারপাশ থেকে এমন একটা চাপ চলে আসছে, মানে আমরাই হাওড়ায় থাকি, একদম মানে গঙ্গার এপার ওপার দুটো জায়গা। এখানে আমি যদি এখন বাড়ি থেকে বেরোই, আমার সাথে যারাই কথা বলছে তাদের 90% কি 80% তো বটেই হিন্দিতে কথা বলছে। আমি যদি তাদের বাংলায় উত্তর দিই, তারা এমন একটা ভান করবে যেন বাংলা বোঝে না। এবার আমি একটা অদ্ভুত ব্যাপার, অবশ্য আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে বাংলাই কথা বলি, যে তুমি, আমার মনে হয় তুমি এখানে পশ্চিমবঙ্গে এসছো, তোমার বাংলাটা জানতে হবে, জানা উচিত। এবার হ্যাঁ, এই মানসিকতাটা তো সবার নেই। তারা মনে করে কি আছে তাতে, তো হিন্দি তো বেশিরভাগ লোক, সুতরাং আমাকে হিন্দিতে জানতে হবে। হিন্দিতে কথা বলাটাতে সে প্রাউড ফিল করে, এবং সে ইংরেজিতে কথা বলাতেও প্রাউড ফিল করে। যারা বলতে পারে না তাদেরকে মনে করে বাবা এই কি এটুকু ইংলিশ বলতে পারে না, এটুকু হিন্দি বলতে পারে না, কি রে বাবা। তারা এই ধরনের মানসিকতা কাজ করে। এবং ছোট থেকে ধরো আমাদের বাচ্চাগুলোকে আমরা পাঠাচ্ছি প্রাইভেট স্কুলে, কি না তারা পরবর্তীকালে পড়াশুনো শিখে যখন চাকরি বাকরি পাবে তাদের একটু সুবিধা হবে। কি সুবিধা হয় আমি জানি না, কেননা বাংলা মিডিয়াম থেকেও যারা ভালো পড়াশুনো করে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ ভাষা মানে ইংরেজিতে কথা বলা বা হিন্দিটাকে অ্যাডাপ্ট করার খুব একটা বেশি অসুবিধা হয় না। কেননা কি জানো তো, এই যে গোড়াটা যদি ভালো হয় না, তার কিন্তু অনেক কিছুকে ধারণ করার ক্ষমতা তার কিন্তু ভেতরে থাকে। কিন্তু গোড়াটাই যদি আলগা থাকে তখন সবকিছু সে ধারণ করতে পারে না। এই বিষয়টা থেকে মনে হয় কোথাও আমরা সরে যাচ্ছি, এবং চারপাশের পরিবেশ সেটাকে দেখিয়ে দিচ্ছে। এবং ওই যে ব্যাপারটা টাকা, সবকিছুই ব্যাপার হচ্ছে অর্থ। ও এই স্কুলে পড়াশোনা করো, ও এই স্কুলে পড়ো, ও আচ্ছা আচ্ছা তুমি, কিন্তু মানে গার্জেনদের মধ্যে আলোচনা হচ্ছে, অভিভাবকদের মধ্যে আলোচনা, আমার মেয়ে স্কুলে পড়ে, আমার মেয়ে এখন বাইরে পড়তে গেছে, কত টাকা দিয়ে পড়তে গেছে, ক্যাপিটেশন ফি, সেটা আলোচনা হচ্ছে না। এখানে হ্যাঁ তো ডাক্তারি পড়ে, কি ডাক্তারি পড়ে, কত কোথায় পড়ে, কত কি দিতে হয়েছে, সেসব নিয়ে আলোচনা নেই। এখন বিষয়টা ওই জায়গাটায় সবটাই স্যার বললেন যে একটা অদ্ভুত একটা ইউটোপিয়া, এটাকে আমরা বলি ইউটোপিয়াটাই মানে ভুলটাই সত্যি। এই জায়গাটাতে মনে হয় আমরা কোথাও একটা অভ্যস্ত হয়ে পড়ছি, ভুলটাই ঠিক, যার জন্য খুব সাধারণ বাংলা বানান এখন মানে আমি বলতে হর্ষ দীর্ঘ সব তো উঠে গেছে, হর্ষই দীর্ঘই উঠে গেছে, দন্তান্ন মধ্যাহ্নর কোনো ভাগ নেই। যেগুলো আমরা মেনটেন করতাম বা যেগুলোকে আমরা মেনে চলতাম, সেই সামান্য ব্যাপারগুলো কিন্তু এখন আমাদের থেকে
সরে গেছে। কি বলা হচ্ছে, না 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 পারবে না, ও অত শক্ত কি বলা যায়। এখন তো প্যারেন্টসদের মধ্যে এই ভাবনাটাও জেগেছে যে আমি বাংলা মিডিয়ামে তো পড়াবো না, আর একটা ইংলিশ মিডিয়ামে পড়লে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হবে, হ্যাঁ হিন্দি হবে। অদ্ভুত। আমি এই বিষয়ে একটা কথা বলছি, আমার একটুখানি বেড়ানোর নেশা আছে। আমি বিভিন্ন স্টেটে গিয়েও দেখেছি, তাদের কিন্তু এই রিসেন্ট এই উড়িষ্যাতে গিয়ে প্রত্যেকটা মানে এতে না ওই স্টেশন বা এতে কোথাও ইংলিশেও লেখা নেই, হিন্দিতেও লেখা নেই, সম্পূর্ণ উড়িয়া ভাষায় লেখা আছে। একদম একদম। তো কি ব্যাপার, ও তো আমাদের পাশের রাজ্য, তাহলে তাদেরও তো সেখানেও তো কিট আছে অনেক জায়গা থেকে বাইরের ছেলেরাও পড়তে আসে, ওখানকার ছেলেরাও বাইরে পড়তে যায়, তাহলে তারা কি করে ওটাকে রাখতে পেরেছে? আমরা যেখানে বাংলায় রাখতেই পারছি না। কোনো একটা এর কি বলে ওগুলোকে হোর্ডিং রাখতে গেলে তাতে বেশিরভাগই কিন্তু দেখবে হয় ইংলিশ, তারপরে হিন্দি, হ্যাঁ বাংলা যদি থাকে তাহলে আমরা পড়তে যাব, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমরা তো চাকরির জায়গাও দেখতে পারি যে আজকাল বাংলা মিডিয়াম থেকে পাস আউট করা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। কেন? কারণ কি ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখাই থাকে যে আমরা ইংলিশ স্পিকিং স্টুডেন্টসদের নেব, যারা ইংলিশ খুব ভালো বলতে পারে, যাদের ভোক্যাবুলারি খুব ভালো, তারাই একমাত্র চাকরি পাবে, না হলে পাবে না। মানে এই জিনিসটা যে কেন আমরা অ্যাডপ্ট করছি কিন্তু আমাদের কালচারটা ভুলে যাচ্ছি, একদম ভুলে গেছি আমাদের কালচার। অদ্ভুতভাবে এটা আমরা নিজেরাও কিন্তু দায়ী, আমরাই তো দায়ী। আমরা তো নিজেদের মানে এগুলোকে অস্বীকার করতে পারি না, কিন্তু আমরা যদি নিজেদের একটু সংস্কৃতিটাকে চেষ্টা করলে কিন্তু আমরা টিকিয়ে রাখতে এখনো চেষ্টা করলে পারি। সেই চেষ্টাটা তো আমাদের ভেতর থেকে আসতে হবে। সবটাই যদি গ্লোবালাইজেশনে বা একটা এতে ভাসিয়ে দিই আমাদের নিজেদেরকে, তাহলে তো এই জায়গাটা আর আলোচনার বিষয় থাকবে না। একদম। কেননা চারপাশ থেকেই কিন্তু হাঁ করে সবাই গিলতে আসছে, তার মধ্যে নিজেদেরকে টিকিয়ে রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটা আমার থাকতে হবে, আমার ভেতর থেকে আসতে হবে। সেই শেষ চেষ্টা না থাকলে তো ওই রকমই হবে। সল্টলেকের যে বাড়িগুলো সব বৃদ্ধ, মানে এক একটা বড় বড় বাড়ি, তার মধ্যে শুধু বাবা বা শুধু মা বসে আছে, কখন একটা ছেলে বা মেয়ের ফোন আসবে বা আদৌ আসবে কিনা। সবাই তো বাইরে। এখন কেউ কলকাতা শহরটাকে মানে যে নিজের করে রেখেছে বা করবে সেটা আর করে না এখন কেউ। মানে এখন হয়তো এটা একটা ফ্যাক্টর আছে যে আমাদের কলকাতা শহরে বেশি মাইনে নেই, বা এটাও অনেকজনের মাথায় থাকে যে আমরা বাইরে গেলে। এই ব্যাপারে আমি একটা কথা বলি, কলকাতায় ধরো যে মাইনেটা পাচ্ছে সেই মাইনেতে থাকা খাওয়া করেও যে সেভিংসটা হয়, যেটুকু অন্য জায়গায় সেটা হয় না। বাইরে গিয়ে স্ট্যান্ডার্ড অফ লিভিং এতটাই হাই, তার থেকে দেখাচ্ছে হয়তো মাইনেটা অনেকটা বেশি, কিন্তু সেটা কিন্তু তারা রাখতে পারবে না। একদম ঠিক। অন্তত ভারতবর্ষেরই আমি বিভিন্ন স্টেটের কথা বলছি। এটা তো যদি ভাবে আমাদের ছাত্র সমাজ বা আমাদের পরবর্তী প্রজন্ম যদি ভাবে, আর সব থেকে বড় কথা যে সবকিছুর মূলে যেটা অর্থনীতি, রাজনীতি, সবাইকে ভাবতে হবে। সবাইকে না ভাবলে তো মানে আমরা হয়তো ছোট ছোট করে উদ্যোগ নিতে পারি। হ্যাঁ, আপনি উদ্যোগ নিচ্ছেন, আমি উদ্যোগ নিচ্ছি, স্যার উদ্যোগ নিচ্ছেন, আমরা সবাই ভাবে উদ্যোগ নিচ্ছি, কিন্তু কোথাও একটা যদি ঝড় আসে না, তখন আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো বেসামাল হয়ে যায়। তাই ঝড়টাকে কিভাবে ঝড়টা আসবে, সেই ঝড়টাকে প্রতিরোধ করার জন্য কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভ দরকার। সেই ম্যানগ্রোভগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। একদম ঠিক, খুব সুন্দর বললেন। আমাদের সামনে যারা উপস্থিত রয়েছে ওদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। বাঙালি কালচারকে ধরে রাখাটা অনেকটাই দরকার। আমরা এখনো পারবো বাঙালি কালচারকে ধরে রাখতে, সেই চেষ্টাই আমরা করব আর করছি। মানে সবাইকে নিয়ে এটা করতে হবে, আমি বা আপনি একা করলে হবে না। সবাই এটা যেন মাথায় রাখে যে আমাদের বাঙালি কালচার কোনো অংশে কম না, আমরা ওই কালচারটাকেই ধরে রাখবো, ওই কালচারেই বেঁচে থাকবো। আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন এরকমই আরও বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। আমাদের উত্তরণে একটা স্কুল চলে, উত্তরণ নামে, তো সেখানে আমরা 30টা বাচ্চাকে এখন পড়াচ্ছি। তো ওদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের।
তো আমরা চেষ্টা করছি ওদের একটা ভালো, মানে ওরা তো যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অত হাইফাই না, কিছুই জানে না, কেউ স্কুলে পড়ে বা কেউ স্কুলে পড়েও না, ABCD কিচ্ছু লিখতে জানে না, সেই বাচ্চাদের নিয়ে আমরা এই উত্তরণ স্কুলটাকে শুরু করেছি। আশা করছি মানে ইন ফিউচার আমরা আরো অনেক বড় কিছু করবো এদেরকে নিয়ে, অবশ্যই। তো আর এখানেই আমি শেষ করছি। আর আপনাদের সাপোর্ট অলওয়েজ আমাদের দরকার। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যারূপ ফাউন্ডেশন।